বসার স্টাইলটা দেখেন, একবারও সে জুলাইকে ধারণ করছে, তার চোখে একবারও মনে হয় না এই 57টা পরিবারের সন্তানেরা ইতিম হয়েছে। আজকে চুপ্পু সাহেব যা করতেছে এটা বিশ্বাসঘাতকতা। সেদিন রাতে যারা যারা বঙ্গভবনে ছিল সব চোখের সামনে ঘটছে, আর তিনি যে সাক্ষাৎকার দিচ্ছেন সরাসরি একটা মিথ্যা কথা বলছেন, সে তার শপথ ভঙ্গ করছেন। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন গণমাধ্যমে যেসব কথা বলেছেন তা তার শপথ ভঙ্গের শামিল। তার দায়িত্ব ছিল সকল ভয়ভীতির ঊর্ধ্বে উঠে সংবিধান সমুন্নত রাখা, কিন্তু তিনি তা রাখতে পারেননি। সংসদের প্রথম অধিবেশনেই তাই তাকে অভিশংসনের প্রস্তাব আনবে সংসদ সদস্য। বর্তমান যুগের বাস্তবতার আলোকে বিএনপি রাষ্ট্র চালাতে, দেশ চালাতে সক্ষম নয়। ছাত্র জনতা বিএনপির বিরুদ্ধে চলে যাচ্ছে, চলে যাবে অনিবার্য, এবং বিএনপির পতনটা সম্ভবত ছাত্র জনতার হাত ধরেই ঘটবে। আমরা চাই যে বিএনপি 5 বছর দেশ চালাক, কিন্তু আমার মনে হয় না যে 5 বছর চালাতে পারবে। আসসালামু আলাইকুম দর্শক, নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে কিছু গুরুত্বপূর্ণ এবং চাঞ্চল্যকর তথ্য আপনাদের মাঝে নিয়ে আসলাম। অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। ইতিমধ্যে ভিডিওর কিছু অংশ আপনারা দেখছেন, অবশ্যই বাকি অংশগুলো দেখে যাবেন। প্রতিনিয়ত এরকম আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলকে ফলো করতে পারেন। তো কথা না বাড়িয়ে চলুন আমরা মূল আলোচনায় ঢুকে পড়ি। বসার স্টাইলটা দেখেন, একবারও সে জুলাইকে ধারণ করছে, তার চোখে একবারও মনে হয় না এই 57টা পরিবারের সন্তানেরা ইতিম হয়েছে। যে লোক গোপনীয়ত শপথ ভঙ্গ করছে, সেজন্য আমি আপনাদের সামনে আমার বিএনপির ভাইদের কাছে একটা অনুরোধ করব এবং প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ করব। সেটা হচ্ছে যে আজকে আপনারা সংখ্যাগরিষ্ঠ, ইলেকশন হবে কোথায়? সংসদে। এটা সবাই জানে, আপনার যাকে নির্বাচিত করবেন সেই হচ্ছে কি হবে? রাষ্ট্রপতি হবে। সো আগামী 24 ঘন্টার মধ্যে আপনারা একজনকে রাষ্ট্রপতি হিসাবে পছন্দ করেন এবং সমস্ত রাজনৈতিক দলের সাথে কথা বলে যেভাবে ইন্টারিম গভর্নমেন্ট নিয়ে আসছিলেন সেইভাবে একজন রাষ্ট্রপতিকে নিয়োগ দিয়ে এনাকে এখান থেকে সরান। আর আমার পবিত্র যে জুলাই সনদের ভিত্তিতে যে সংসদ নির্বাচন হলো, সেই সংসদে এই অপবিত্র জিনিসকে নিয়ে যে একটা পবিত্র জিনিসকে অপবিত্র করেন না। এই চুপ্পু সাহেবকে নিয়ে যে এই রক্তের দাগের উপর দাঁড়িয়ে থেকে এবং তার বসার স্টাইলটা দেখেন, একবারও সে জুলাইকে ধারণ করছে, একবারও বলছে সে আওয়ামী লীগের জন্য আমি অনুতপ্ত, একবারও বলছে শেখ হাসিনা যা করছে সে খারাপ করছে। উল্টা সে কত বড় অগাসিটি যে ইন্টারিম গভর্নমেন্ট এই রক্তের উপর দাঁড়ায় থেকে আমাদেরকে একটা গণতন্ত্র উপহার দিয়ে গেল, তার কি করতেছেন তিনি? এই প্রথম থেকে শেষ পর্যন্ত সে ইন্টারিম গভর্নমেন্টের কি সমালোচনা করছেন। এবার আপনাকে একটা কথা বলি, তিনি বলতেছিলেন যে ইউনূস সাহেব এসে কেন বিদেশ থেকে এসে আমাকে বলে না। আমি আপনাকে চ্যালেঞ্জ দিয়ে গেলাম, তার ফোন কোনোদিন শেখ হাসিনা ধরতো না, তার ফোন কোনোদিন শেখ হাসিনা ধরতো। তিনি শেখ হাসিনাকে কদমবুচি করে এই রাষ্ট্রপতি হয়েছিলেন। তিনি একটা চিঠি লিখছিলেন দুঃখ করে যে আমার ফোন কেউ ধরে না, আমাকে যথাযথ যোগ্যতা দেয় না। আর সেই লোক একবারের মধ্যে কি বলছে যে কোনোদিন শেখ হাসিনা এসে তো আমাকে চিঠি দিয়ে জানায়নি। তাহলে এই যে দ্বিচারিতা বলতেছেন, এনারা কোনোদিন এই দেশকে ধারণ করে না ভাই, এনারা কোনোদিন গণতন্ত্র চায় না, এনারা কোনোদিন এই দেশের মানুষকে ধারণ করেনি এই চুপ্পু সাহেবরা। সেই জন্যই ওই কবরে যেও তার চোখে কান্না পায় না, তার চোখে একবারও মনে হয় না এই 57টা পরিবারের সন্তানেরা ইতিম হয়েছে। তার মনে পড়ে না 5 তারিখে যদি তার কিছু হইতো তার সন্তানদের কি হতো। কারণ সেই ইসলামী ব্যাংক থেকে তো লুটপাট করে টাকা নিয়ে গেছে একটা দ্বৈত নাগরিক, একটা লোক যার বিদেশে নাগরিকত্ব আছে, অবৈধভাবে কিভাবে সংবিধানকে সে পদদলিত করে আছে। এখনো রাষ্ট্রপতিকে সরিয়ে দিতে হবে, এই দাবি অনেক দিনের। বিগত অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে এই দাবি উঠেছিল ছাত্র জনতার পক্ষ থেকে। বিএনপির একটা অংশ এই প্রস্তাব সমর্থন করে, তবে বিএনপির শীর্ষ নেতৃত্ব অর্থাৎ তারেক রহমানের আপোষহীন অবস্থানের কারণে সেই সময় টিকে যান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। কিন্তু আকস্মিকভাবে রাষ্ট্রপতি নিজেই রয়টার্সকে জানান নির্বাচনের পরে পদত্যাগ করবেন। এই কারণে নির্বাচনের পর আলোচনায় আসে রাষ্ট্রপতি কে হচ্ছেন। রাষ্ট্রপতি এখন অবশ্য জানাচ্ছেন সেই সময় মনে দুঃখ পেয়ে ওই মন্তব্য করেছিলেন। এখন তিনি আর পদত্যাগ করতে চান না। তবে বিএনপি যদি তাকে রাষ্ট্রপতি হিসেবে না চায় তাহলে তিনি চলে যেতে প্রস্তুত আছেন। অর্থাৎ বিএনপি সরকারের সময়ে রাষ্ট্রপতি হিসেবে বিএনপির পারপাস সার্ভ করতে চান তিনি। কি সেই পারপাস? আর কেনই বা আওয়ামী লীগের নেতা হয়েও রাষ্ট্রপতি বিএনপির সেবা করতে চান? অনেক প্রশ্ন, হিসাবও অনেক। প্রথমেই মনে করিয়ে দিতে চাই রাষ্ট্রপতির ব্যাকগ্রাউন্ড। ছাত্র জীবনে করতেন ছাত্রলীগ, পাবনা জেলা ছাত্রলীগের সভাপতি ছিলেন। ছাত্র অবস্থাতেই মুক্তিযুদ্ধে যোগ দেন। মুক্তিযুদ্ধের পর পড়াশোনা শেষ করে প্রথমে কয়েক বছর সাংবাদিকতা করেন, এরপরে যোগ দেন সিভিল সার্ভিসে। বিচার ক্যাডারের কর্মকর্তা হিসেবে জেলা ও দায়রা জজ হিসেবে অবসর নেন। পরবর্তীতে 5 বছর কাজ করেন দুদকের কমিশনার হিসেবে। 2023 সালে দায়িত্ব নেন বাংলাদেশের রাষ্ট্রপতির। সে সময় তিনি আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির প্রচার ও প্রকাশনা উপকমিটির চেয়ারম্যান ছিলেন।
2023 সালের 12 ফেব্রুয়ারি আওয়ামী লীগের দলীয় প্রার্থী হিসেবে মোহাম্মদ শাহাবুদ্দিনের মনোনয়নপত্র নির্বাচন কমিশনে জমা দেন ওবায়দুল কাদের, জাহাঙ্গীর কবির নানক ও লিটন চৌধুরী। আইনের দিক থেকে মোহাম্মদ শাহাবুদ্দিন বাংলাদেশের রাষ্ট্রপতি, কিন্তু তিনি আওয়ামী লীগের দলীয় মনোনীত। একই সাথে মনে রাখা দরকার, তিনি আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাও বটে। আইনগতভাবে তার রাষ্ট্রপতি থাকার কোনো বাধা নেই, কিন্তু নৈতিক অবস্থান কিছুটা দুর্বল করে দেয়। কিন্তু এই দুর্বল অবস্থান নিয়েই রাষ্ট্রপতি থেকে যেতে চান। গণমাধ্যমে তিনি জানিয়েছেন, বিএনপি চাইলে তিনি থাকবেন, অর্থাৎ রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু এখন বিএনপিকে সার্ভ করতে চাচ্ছেন। কিন্তু তিনি কি আসলেই বিএনপিকে সার্ভ করতে পারবেন? কারণ এই চুপ্পুই তো 2001 থেকে 6 সাল পর্যন্ত বিএনপি সরকারের দুর্নীতি, সন্ত্রাস, নির্যাতন অনুসন্ধান কমিটির চেয়ারম্যান ছিলেন। সেই কমিটি বিএনপি নেতাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য তাদের সুপারিশ গেজেট আকারে প্রকাশ করে। এখন তাহলে কিভাবে বিএনপির উপকার করবেন তিনি? বড় উপকারটি অবশ্য তিনি করে ফেলেছেন, তা হলো নির্বাচন আয়োজন। আগেই যেমনটি বলছিলাম, রাষ্ট্রপতি নিজেই বলেছেন, অন্তর্বর্তী সরকারের সময় বারবার রাষ্ট্রপতিকে সরিয়ে দেওয়ার চেষ্টা করা হয়। তিনি সরে গেলে নির্বাচনটি অনিশ্চিত হয়ে পড়ত। বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের আপোষহীন অবস্থানের কারণে নিজের আসনে দৃঢ় থাকেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু। ফলে নির্বাচনটি যথাসময়ে অনুষ্ঠিত হয়, আর সেই নির্বাচনে জিতেই ক্ষমতায় আসে বিএনপি। বিএনপির কাছে রাষ্ট্রপতির দ্বিতীয় ঋণটি সম্ভবত অধ্যাদেশ বাতিল করা। ডক্টর ইউনূস সরকারের সময় জারি করা 133টি অধ্যাদেশ নিয়ে এরই মধ্যে রাষ্ট্রপতি গণমাধ্যমে প্রশ্ন তুলেছেন। তিনি বলেছেন, এগুলো যথাযথ প্রক্রিয়ায় জারি করা হয়নি। এর মধ্যে জুলাই সনদ বাস্তবায়ন আদেশটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ। এই আদেশটি জুলাই সনদের এমন কিছু ধারা বিএনপি সরকারকে মানতে বাধ্য করবে, যার সঙ্গে বিএনপি একমত নয়। ফলে বিএনপি চায় এই আদেশটি বাতিল হয়ে যাক। রাষ্ট্রপতি এরই মধ্যে এসব অধ্যাদেশ জারির কার্যপদ্ধতি নিয়ে প্রশ্ন তুলেছেন। রাষ্ট্রপতির কার্যালয়ের মাধ্যমে যদি এই আদেশগুলো নিয়ে প্রশ্ন তোলা যায় বা এগুলো বাতিল করা যায়, তাহলে বিএনপি নিজে উদ্যোগ না নিয়েই জুলাই সনদের আপত্তিকর ধারাগুলো বাস্তবায়নের ঝামেলা থেকে মুক্তি পেয়ে যাবে। অর্থাৎ সাপও মরবে, লাঠিও ভাঙল না। তৃতীয় লাভটি এরই মধ্যে সবাই জানেন, তা হলো জাতীয় সংসদে হাসিনা সরকারের দুর্নীতি সন্ত্রাস নিয়ে কথা বলবেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। রাষ্ট্রপতির ভাষণে ছাত্র জনতার জুলাই আন্দোলন, বিরোধী রাজনৈতিক শক্তির উপরে নির্যাতন, গুম, খুন, তথাকথিত আয়নাঘর সহ দমন পীড়নের বর্ণনা বিস্তারিতভাবে উঠে আসবে। একই সঙ্গে ভোটারবিহীন এবং প্রহসনের দশম, একাদশ ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে শেখ হাসিনার ক্ষমতায় থাকার বর্ণনা থাকবে। পাশাপাশি বিরোধী দলের উপরে দমন পীড়ন, গুম, খুন এবং গণতন্ত্র সংকুচিত করার অভিযোগগুলো তুলে ধরা হবে। আমরা জানি, রাষ্ট্রপতির ভাষণ তিনি বা তার অফিসে প্রস্তুত করা হয় না। ভাষণের খসড়া তৈরি করে মন্ত্রিপরিষদ বিভাগ, যা পরে মন্ত্রিসভার বৈঠকে অনুমোদিত হয়। রাষ্ট্রপতি অর্থাৎ আওয়ামী লীগের একজন কেন্দ্রীয় নেতার মুখ থেকে আওয়ামী লীগের দুর্নীতি, সন্ত্রাস, হত্যা, নির্যাতনের বিবরণ সংসদে দলিল হিসেবে রাখা বিএনপির সাফল্য হিসেবেই গণ্য হবে। কিন্তু এত কিছু করেও কি রাষ্ট্রপতি নিজের গদি বাঁচাতে পারবেন? বিরোধী দলের পক্ষ থেকে এরই মধ্যে তার বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ আনা হয়েছে। বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান বলেছেন, রাষ্ট্রপতি অনেক সত্য গোপন করেছেন। তার এখনকার কথা আর আগের কথা এক নয়। রাষ্ট্রের সর্বোচ্চ জায়গা থেকে এরকম আচরণ গ্রহণযোগ্য নয়। তবে বিরোধী দলের চিফ হুইপ নাহিদ ইসলাম আরো কঠোর বার্তা দিয়েছেন। তিনি বলেছেন, সংসদের প্রথম কাজ হবে রাষ্ট্রপতির অভিশংসন। তিনি আশা প্রকাশ করেন, সরকার এবং বিরোধী দল সবাই মিলেই তা করবে, কারণ ফ্যাসিবাদের বিরুদ্ধে জাতীয় ঐক্য আছে। জুলাই গণহত্যায় রাষ্ট্রপতির ভূমিকার সমালোচনা করে তিনি বলেন, সেই নির্মম হত্যাযজ্ঞের সময় রাষ্ট্রপতি রাষ্ট্রের অভিভাবকের দায়িত্ব পালন করেননি। তিনি নীরব এবং নিষ্ক্রিয় ভূমিকা পালন করেছিলেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে কোটা সংস্কার দাবি নিয়ে আমরা বঙ্গভবন পর্যন্ত গিয়েছিলাম। তার নিষ্ক্রিয়তার কারণে এই গণহত্যা সংঘটিত হয়েছে। আরো কথা আছে, ছাত্র জনতার আন্দোলনের মুখে হাসিনা সরকারের পতন হলে ডক্টর ইউনূস প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেন। গণমাধ্যমে সাক্ষাৎকারে রাষ্ট্রপতি বলেছেন, গত 1.5 বছরে একের পর এক সংবিধান লঙ্ঘন করেছেন ডক্টর ইউনূস। রাষ্ট্রপতি নিজে এটা জানতেন, কিন্তু কোনো আইনি বা সাংবিধানিক পদক্ষেপ নেননি। তিনি বলেছেন, ঝামেলামুক্ত থাকার জন্য তিনি বিষয়গুলো এড়িয়ে গেছেন। কিন্তু রাষ্ট্রপতির পদে থেকে কি এভাবে এড়িয়ে যাওয়া সম্ভব? সংবিধান লঙ্ঘন যেমন শাস্তিযোগ্য অপরাধ, তেমনি সংবিধান লঙ্ঘনের সহযোগিতা বা উস্কানি বা অনুমোদন বা সমর্থন করলেও একই শাস্তি হয়। নিজের চোখের সামনে সংবিধান লঙ্ঘিত হতে দেখেও রাষ্ট্রপতির কোনো পদক্ষেপ না নেওয়া কি সংবিধান লঙ্ঘনে সহযোগিতার শামিল? যদি তেমনটি হয়, তাহলেও রাষ্ট্রপতি কিন্তু নিজের পদে থাকার যোগ্যতা হারান। এখন একের পর এক বিএনপির সেবা করে নিজের পদ বাঁচানোর চেষ্টা করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। বিষয়টি তার মতো পর্যায়ে থেকে মোটেও শোভন দেখাচ্ছে না। তিনি আওয়ামী লীগ নেতা, আওয়ামী লীগ তাকে মনোনয়ন দিয়েছে। আওয়ামী লীগ সরকারের পতনের পর তিনি সসম্মানে বিদায় নিলে সেটাই হয়তো সবচেয়ে ভালো হতো। নির্বাচনের জন্য সাংবিধানিক ধারাবাহিকতা বজায় রাখার স্বার্থে নির্বাচন পর্যন্ত থেকে গেছেন, এতটুকুও যদি মেনে নেওয়া যায়। কিন্তু রাষ্ট্রপতির মতো সম্মানজনক পদে থেকে তিনি যে কথাবার্তা বলছেন, তা অনেক স্ববিরোধিতায় পরিপূর্ণ। বিষয়টি রাষ্ট্রপতি পদের মর্যাদাকেই
প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দিচ্ছে। বর্তমান যুগের বাস্তবতার আলোকে বিএনপি রাষ্ট্র চালাতে, দেশ চালাতে সক্ষম নয়। ছাত্র জনতা বিএনপির বিরুদ্ধে চলে যাচ্ছে, চলে যাবে অনিবার্য। এবং বিএনপির পতনটা সম্ভবত ছাত্র জনতার হাত ধরেই ঘটবে। আমরা চাই যে বিএনপি 5 বছর দেশ চালাক, কিন্তু আমার মনে হয় না যে 5 বছর চালাতে পারবে। 5 বছর দেশ চালাক, এটা কামনা করা আমাদের সুনাগরিক হিসেবে দায়িত্ব, আমরা কামনা করি। কিন্তু আমরা বিশ্লেষণ করছি, আমার মনে হয় বিএনপি পারবে না। বিএনপির পতন হতে পারে, এবং হ্যাঁ, পতনের পেছনে কলকাঠি নাড়বে ডিপ স্টেট, আরো নানা শক্তি যারা বিএনপিকে ইঞ্জিনিয়ারিং করে ক্ষমতা এনেছে। কিন্তু এই পতনের নেতৃত্ব দিতে পারে আবারও ছাত্র জনতা, কারণ আমরা দেখতে পাচ্ছি বিএনপি পদে পদে ভুল করছে। বিএনপিতে বর্তমান যুগের আলোকে দেশ চালানোর মতো যোগ্য লোক নেই। বিএনপি সেই 2008 সাল কিংবা 2001 সালের ধ্যান ধারণায় পড়ে আছে। ভাই 2001 সাল, 8 সাল আর 2025 সাল, 26 সাল এক না। বিএনপি সেই 2001 সালের দৃষ্টিভঙ্গিতে আছে। 2001 সালের মন্ত্রী পরিষদ যেরকম আনস্মার্ট ছিল, তখনকার বাস্তবতা হয়তো বা স্মার্ট, কিন্তু এখনকার বাস্তবতায় অবশ্যই আনস্মার্ট। তারা সাবমেরিন কেবল কি বুঝতো না, সাবমেরিন কেবল বলতে বুঝতো যে মনে হয় যুদ্ধ টুদ্ধ বাঁধবে কিছু, অথচ এটা সমুদ্রের তলদেশ থেকে টান নেয়া। তো এরকম চিন্তা ভাবনা নিয়ে আছে তারা। বিএনপি জনগণের পালস, তরুণ প্রজন্মের পালস, যুব সমাজের পালস বুঝতে পারছে না। যার অনিবার্য ফল, তারা দেশ চালাতে পারবে না। বিএনপির মন্ত্রীরা বিএনপির যোগ্যতা সম্পর্কে একটা ধারণা দিই, তাহলে বুঝবেন যে তারা কি পারবে। এখন হচ্ছে শিক্ষিতদের যুগ, উচ্চ শিক্ষিতদের যুগ। আধাপতি শিক্ষিত হলে হবে না, আপনাকে হাইলি স্কিল্ড হতে হবে, হায়ার এডুকেটেড হতে হবে। আপনি অল্প যোগ্যতা নিয়ে টিকতেই পারবেন না। এখনকার প্রজন্ম অনেক মেধাবী। একটা সময় মাস্টার্স পাস করা লোকজন যা বুঝতো, এখনকার প্রাইভেট ছেলেরা সেটা বুঝে। যুগ অ্যাডভান্স হয়েছে, বিজ্ঞান, পৃথিবী, সভ্যতা, ইতিহাসের সব থেকে উৎকর্ষ জায়গায় আছে, এর চাইতে বেশি উন্নত হবে না। এই থিওরিটা একটু এই আলোচনার মাঝপথে বলে নি, যে পৃথিবী এখন যে অবস্থায় আছে এর চাইতে উন্নত অবস্থায় কখনোই যাবে না। এটাই হচ্ছে সভ্যতার সর্বোচ্চ উৎকর্ষতার জায়গা। এরপরে আপনি যেটা দেখবেন সেটা হচ্ছে কিয়ামত। হ্যাঁ, কিয়ামতের আগে আবার সভ্যতা পিছনে যাবে। যত আবিষ্কার, যত উন্নত আবিষ্কার আছে সব হয়ে গেছে। এই যে এআই, এটা হচ্ছে সভ্যতার সর্বশেষ উন্নত আবিষ্কার। এরপরে আর এর চাইতে আশ্চর্যজনক কোনো প্রযুক্তি আসবে না। সব এসে গেছে। মানুষ মহাকাশ থেকে শুরু করে সব জায়গায় পৌঁছে গেছে। মহাকাশে পৌঁছে গেছে, পাতালেও পৌঁছে গেছে। নতুন ভাবে কোথাও যাওয়ার কিছু নেই। এই সভ্যতার সর্বোচ্চ উৎকর্ষতার এই যুগে বিএনপি সরকারের একটা মূল্যায়ন করি। এখানে উন্নত দেশে আপনি ইসরায়েলে যান, ইউরোপে ঘরে ঘরে বিজ্ঞানী, ছেলেরা আবিষ্কার করে, কেউ রোবট বানায়, এটা ওটা বানায়, কত কিছু বানিয়ে ফেলে। মানে বিজ্ঞানী ঘরে ঘরে। এআই এর মাধ্যমে অনেক কিছু করা সম্ভব। এআই এখন সবার হাতে হাতে। চ্যাটজিপিটি চালায় না এমন কোনো লোক নাই। জেমিনি, কত কিছু। মানুষের 90% কাজ এআই করে দিতে পারে। ভাষা জ্ঞান থেকে শুরু করে সবকিছু এআই করে দিতে পারে মুহূর্তের মধ্যে। আশ্চর্য পৃথিবী। এই পৃথিবীতে বিএনপি সরকারের প্রধানমন্ত্রী ইন্টার পাস, তাদের মন্ত্রীরা কেউ কেউ এসএসসি পাস, তাদের মেয়র প্রশাসক জায়গায় বসিয়েছে 8 পাস। অনেক এমপি আছে অশিক্ষিত, এবং তাদের মাঠ পর্যায়ের নেতাকর্মী যারা আছে বেশিরভাগেরই কোনো শিক্ষা দীক্ষা নেই। ছাত্রদল ছেলেদের পড়াশোনা নাই, মাস্টার্স করতে পারে নাই, এরা ছাত্রদলের নেতা। রেজাল্ট খারাপ। এভাবে কি দেশ চালানো যায়? এটা কোনো যোগ্যতা হলো না। তো দর্শক, এখানে দেখেন এই 2001 সাল কেন্দ্রিক চিন্তা ভাবনা নিয়ে আছেন আমাদের শিক্ষা প্রতিমন্ত্রী। এখন আগে ছিলেন প্রতিমন্ত্রী, এখন মন্ত্রী। দেখেন এই শিক্ষা মন্ত্রী এহসানুল হক মিলন, এর কোনো ক্যারিশমা নেই। একে নিয়ে অনেক অযথা হাইপ তোলেন যে এই করবে সেগুলি, ইনি কিছুই করতে পারেনি। কি করেছেন? 2001 সাল থেকে 2006 সালে শিক্ষা মন্ত্রণালয় যে কিছু বিপ্লব দেখেছিলেন আপনারা, ভালো কিছু আপনারা জানেন না। এটা এহসানুল হক মিলনের কোনো অবদানই নেই। এই যে নকল মুক্ত বাংলাদেশ বলে যে এহসানুল হক, আরে এর কোনো থিওরি ছিল না। এহসানুল হক মিলন সেদিনকার পিএইচডি করেছে একটা নর্মাল একটা বিশ্ববিদ্যালয় থেকে। আমরা জানি না তার দূর কত দূর। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। অবশ্যই এই ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন।